আধো অন্ধকার রেস্টুরেন্টের কোণার দিকের একটা টেবিলে চুপচাপ বসে আছি। বেশ অনেকক্ষণ হলো বাথরুমে গেছে মেয়ে। পেট খারাপ নাকি? তখন ধরে কি করছে? আসলে গতকাল রাত থেকে আমার পেটের অবস্থা ভালো না, তাই সকাল থেকে যাকেই দেখছি মনে হচ্ছে তারই পেট। মোর্তাজার উপর রাগ উঠল। হারামজাদা জানে যে বাইরের খাবার আমি খাই না, তারপরেও কাল রাতে প্রায় জোর করে রাস্তার পাশের টঙের সস্তা বার্গার এক কামড় খাইয়ে দিয়েছে শালা। সত্যি বলতে কি, আমার নিজেরও খানিকটা ইচ্ছে ছিল বার্গারটা চেখে দেখা, নইলে জোর করে কি কেউ কাউকে কিছু খাওয়াতে পারে? তারপরেও আমি তো বাঙালি, তাই না? আর সব কিছুতে অন্যকে দোষ না দিলে আমাদের চলেই না। সামনের দিকের একটা টেবিলে দুটো অল্প বয়স্ক ছেলে মেয়ে বসে আছে, বেশ ঘনিষ্ঠ। দুজনের পরনেই স্কুল ইউনিফর্ম। একটা হটডগ ভাগাভাগি করে খাচ্ছে ওরা। একবার ছেলেটা কামড় দিচ্ছে আর তারপর একই ধার থেকে মেয়েটা কামড় দিচ্ছে। আমরা এখানে আসার অনেক আগে থেকেই আছে ওরা। তখন থেকেই দেখছি ওরা হটডগ খেয়ে যাচ্ছে। ওইটুকু একটা হটডগ খেতে যে এত সময় লাগে তা আমার জানা ছিল না। মাঝে মাঝে মনে হয় গলির মধ্যে এইসব ছোটখাটো রেস্টুরেন্টগুলো হয়েছে স্কুল আর কলেজের পড়ুয়াদের প্রেমের জন্য। কেমন তৃপ্তি নিয়ে খাচ্ছে ওরা। আবার কাল রাতের বমির ভাবটা ফিরে এলো। মুখ ফিরিয়ে নিলাম। এসে পড়ল মেহা। সরি, একটু দেরি হয়ে গেল। একটা ফোন এসেছিল, তাই স্মোকিং জোনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই বেলা জায়গাটা ফাঁকাই ছিল। ছিপছিপে গরনের মেয়েটার পরনে ফতুয়া আর জিন্স, চেহারায় বেশ ধারালো ভাব। সব মিলিয়ে মোটামুটি সুন্দরী বলা যায় ওকে। আরে ব্যাপার না তো কি খাবেন? একটা জরুরি কাজ থেকে এলাম, সকালে নাস্তা হয়নি। মাঝারি সাইজের একটা পিৎজা অর্ডার করি। আসলে আমার পেটটা না একটু খারাপ। ও, তাহলে কফি? না, সেটাও না। একা একা খাবো? সমস্যা কি? হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা। তারপর ওয়েটারকে ডেকে পিৎজা অর্ডার করে দিল। ওর পুরো নাম মেহা ফারজানা খান। একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট। গৃহহীন কুকুর আর বিড়ালদের একটা বেশ বড় আশ্রয় কেন্দ্র আছে ওর আর ওর বন্ধুদের। সেখান থেকে গত সপ্তাহে একটা বিড়ালের বাচ্চা নিয়েছিলাম আমি। তো আপনি ফোনে বললেন বাচ্চাটা হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ। কি করে হারালো? জানি না। পরশু রাতের বেলা আমার পাশেই শুয়েছিল। ভোরে উঠে দেখি নেই। হয়তো কোথাও চলে টলে গেছে। আমি একতলাতে থাকি তো। কেউ চুরি করে নিয়ে যায়নি তো? না, তার সম্ভাবনা সেরকম নেই। আমি বলতে গেলে সারাদিন বাড়িতেই থাকি, কে চুরি করবে? আচ্ছা, আপনি আসলে করেন কি? বাচ্চাটা অ্যাডাপ্ট করার সময় বলেছিলেন ইন্টারনেটে কাজ করেন, কিন্তু কি কাজ করেন তা কিন্তু বলেননি। ফ্রিল্যান্সিং জাতীয় কিছু? না, আমি আসলে একটা শো চালাই। এফএম রেডিও জাতীয় কিছু? আসলে আমাদের একটা ফোরাম আছে। প্রতিদিন একজন করে সঞ্চালক থাকে। সঞ্চালকদের কাজ হলো দর্শকদের আনন্দ দেওয়া। তো আমিও একজন সঞ্চালক। সপ্তাহে প্রায় প্রতিদিনই আমার শো থাকে। কি করে আনন্দ দেন? কৌতুক জাতীয় কিছু? অনেকটাই বলতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনার এখন আর একটা বিড়াল বাচ্চা চাই, তাই তো? হ্যাঁ। দুঃখিত, মাত্র এক সপ্তাহে বিড়ালের বাচ্চা হারিয়ে ফেলেছেন। আরও খেয়াল রাখা উচিত ছিল।
কিছুদিন সময় নিন, দেখুন বাচ্চাটা ফেরে নাকি। অনেক সময় ফিরে আসে। আর আমি আমার পার্টনারদের সাথে কথা বলে দেখি আপনাকে একটা সুযোগ দেওয়া যায় নাকি। এর মধ্যেই পিৎজাটা দিয়ে গেল ওয়েটার। এত তাড়াতাড়ি? হয়তো রাতের বাসি পিৎজা গরম করে দিয়ে গেল, কে জানে। পিৎজার একটা স্লাইস আমার দিকে এগিয়ে দিল মেহা। এক পিস খান। আসলে কাল আমার পেটটা... এখানকার সব কিছুই ফ্রেশ। আর পেট খারাপ হয়েছিল কাল, এখন খেলে কিছু হবে না। অগত্যা কি আর করা, অনেক কষ্ট করে খেয়ে ফেললাম পিৎজাটা। মেয়েটা যদি রাগ করে, আর একটা বিড়ালের বাচ্চা আমার খুব দরকার। মিস মেহা, আমি একটু বাথরুম থেকে আসছি। খেতে খেতেই বাথরুম? আসলে আপনি ভেবেই নিয়েছেন যে কিছু খেলে আপনার পেট খারাপ হবে। অনেক সময় এই কারণে পেট খারাপ। ততক্ষণে দৌড়ে বাথরুমে চলে এসেছি আমি। হড় করে বমি করে দিলাম হাত ধোয়ার গেছিলাম। আয়নার দিকে তাকাতেই চোখ পড়ল, চোখ মুখ বসে গেছে আমার। বাজার থেকে কিনে আনা শাকসবজিগুলো নিয়ে ল্যাপটপের সামনে বসলাম। মোটামুটি টাটকাই আছে ওগুলো, কাটতে হবে। শোয়ের সময় হয়ে এসেছে। শো শেষ করে উঠলাম। 200 জন দর্শকও ছিল না আজ। ব্যাপারটা বেশ হতাশাজনক। শুয়ে পড়লাম। শরীর এখনো বেশ দুর্বল। এই শরীর নিয়ে যে শো চালিয়েছি, এটাই তো অনেক। পরের 2 দিন আমার শোতে লোক হলো আরো কম। বিরক্ত হলো কর্তৃপক্ষ। এভাবে চললে আমাকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন। শরীর অনেকটাই ভালো হয়ে এসেছে, তাই নতুন কিছু চেষ্টা করলাম। দর্শক সংখ্যা বাড়ল, কিন্তু গত সপ্তাহে সেই সুপারহিট শো এর মতো আর হলো না। চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। হুট করে মনে পড়লো বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে, কিছু একটা করা দরকার। বসে আছি সেই পুরনো রেস্টুরেন্টটাতে। মেহা ফোন করেছিল। ওরা সবাই মিলে নাকি ঠিক করেছে আমাকে আর একটা সুযোগ দেবে। কিছুক্ষণের মধ্যেই খাঁচাতে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে এলো মেহা। তানভীর সাহেব, এই নিন, যত্ন করে রাখবেন। না না, এইবার আর আগের মতো ভুল করব না। সেটা হলেই ভালো। কফি? না, আজ একটু ব্যস্ত। বাইরে এলাম আমরা। বাঁকা চোখে আমাদের দিকে তাকালো রেস্টুরেন্টের ম্যানেজার। প্রায় 15 মিনিট বসে থেকে কিচ্ছু না খেয়ে বেরিয়ে আসা। আর তাকাবেই না কেন? রেস্টুরেন্ট ওটা, পার্ক তো নয়। একটু বিব্রত হলেও আমি বেশ খুশি। ভাগ্যিস কিছু খেতে জোর করেনি মেহা। বিড়ালও জোগাড় হয়ে গেছে। ল্যাপটপের সামনে বসে আছি আমি। বিড়াল ছানাটা ঘুরঘুর করছে আমার আশেপাশে। শো শুরু হয়ে গেছে। মুহূর্তেই খপ করে ধরে সেটাকে মনিটরের সামনে চাপাতি দিয়ে 2 টুকরো করে ফেললাম নিমেষে। চিৎকার করারও সময় পেল না বেচারা। ওদিকে দর্শক সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে। ইতিমধ্যেই 1000 ছাড়িয়ে গেছে। মরা বিড়ালটাকে খেতে শুরু করলাম আমি। প্রচন্ড উপভোগ করছে দর্শকেরা। নানান কমেন্টে ভরে উঠছে কমেন্ট সেকশন। আজ থেকে 1.5 বছর আগে টুইটার সংঘের সদস্য হয়েছি আমি। 1980 সালে আমেরিকাতে লরেন গুয়েভা নামে এক স্প্যানিশ বংশোদ্ভূত লোক এই সংঘের প্রতিষ্ঠা করেন। আমরা বিশ্বাস করি যে প্রকৃতি যেভাবে আমাদের হাতে খাবার তুলে দিয়েছে সেভাবেই খাওয়া উচিত। আরো ভালো করে বললে, রান্না করা মানে খাবারকে দূষিত করা। মাছ, মাংস, শাকসবজি সবকিছুই কাঁচা আর টাটকা খেতে ভালোবাসি আমরা। আমরা সত্যিকারের বিশুদ্ধ খাদক, ট্রুইটার, প্রকৃতির সন্তান। লরেনের
বেশ কিছু অনুসারী জুটেছিল সে সময়। তার বাড়ির বেসমেন্টে প্রতি সপ্তাহের শেষে ভোজসভার আয়োজন করা হতো। সেখানে কাঁচা মাংস, কাঁচা সবজি খাওয়া হতো। কিন্তু একটা সময় পরে ধরা পড়ে যান লরেন। গুজব রটে যে তারা নাকি মানুষের মাংস খেতেন, কিন্তু ব্যাপারটা পুরোটা মিথ্যে। আমরা কখনোই মানুষের মাংস খাই না। লরেন আর তার সব অনুগামীদের বিভিন্ন মেয়াদে জেল হয়। 1995 সালে জেল থেকে ছাড়া পান লরেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু ট্রুইটার সংঘ টিকে আছে। বাংলাদেশেও একসময় এর প্রচলন শুরু হয়। 1.5 বছর আগে কাঁচা জিনিস খাওয়ার অভ্যাস শুরু করি আমি। প্রথম দিকে পেট খারাপ হতো, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। এখন তো রান্না করা জিনিস খেলেই বরঞ্চ পেট খারাপ হয়। ডিপ ওয়েবে ট্রুইটারদের ফোরামের সদস্য হয়েছিলাম। সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে এসে কাঁচা জিনিস খায় সঞ্চালকেরা। অনেক ট্রুইটার দেখে সেই সব ভিডিও। বেশ ভালোই টাকা আসে ভিডিওগুলো থেকে। গত মাসে বাজার থেকে কাঁচা মাংস কিনে এনে সেটা খেতে খেতে ভিডিও করে পাঠিয়েছিলাম ফোরামে। তারপরেই ইমেলে ওরা আমাকে জানায় যে সঞ্চালক হিসেবে আমি মনোনীত হয়েছি। গত সপ্তাহে ছিল আমার প্রথম শো। মেহার কাছ থেকে আনা সেই বিড়ালটাকে হত্যা করে ওর মাংস খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিই। প্রায় 1 লাখ মানুষ দেখেছিল আমার সেই ভিডিও। $3000 পর্যন্ত জমা হয়েছিল আমার অ্যাকাউন্টে। কিন্তু এরপর আর তেমন কিছু করতে পারিনি। কাঁচা সবজি খেয়েছি, মানুষ তেমন পছন্দ করেনি। রাস্তা থেকে কুকুর বিড়াল মেরে এনে সেসবও খেয়েছি, সেগুলো কোনো রকম সাড়া ফেলেনি। পরে বুঝতে পারি মেরে এনে খাওয়ার চেয়ে লাইভে প্রাণীটিকে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখতে মানুষ বেশি পছন্দ করে। ইঁদুর ধরার কল দিয়ে কয়েকটা ইঁদুর ধরে সেগুলোকে লাইভে মেরে মাংস খেয়েছি। দর্শক বেড়েছে, কিন্তু ওই দিনের মতো আর হয়নি। তবে আজকের কথা ভিন্ন। বিড়ালটা অর্ধেকও খাওয়া হয়নি। দর্শক সংখ্যা 1.5 লাখ হয়ে গেছে। আজকের বিড়ালটা সেদিনের বিড়ালটার চেয়েও বেশ কচি, তাই মনে হয় এই অবস্থা। কিন্তু এরপর আবার কোথা থেকে জোগাড় করব বিড়ালের বাচ্চা? মেহা তো আর আমায় দেবে না। তা দেখা যাবে। ইন্টারনেটে বেশ কিছু পশু আশ্রয় কেন্দ্রের খোঁজ নিয়েছি। রাস্তার বিড়াল কুকুরগুলো বেশ চালু। এদের না মেরে ফেলে বাড়ি আনা সম্ভব হয় না। কিন্তু আশ্রয় কেন্দ্রের গুলো হয় বোকা। এদের জ্যান্ত অবস্থায় বাড়ি আনা খুবই সহজ। সে করা যাবে কিছু একটা। দর্শক সংখ্যা 2 লাখ পার হয়ে গেল। বিড়ালের বাচ্চাটার মাথা চাবাচ্ছি আমি। ঠোঁটের দুপাশ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। ডিপ ওয়েবে ট্রুইটারদের এমন লাইভ স্ট্রিমিং ওয়েবসাইট রয়েছে বলে গুজব রয়েছে, যদিও এর স্পষ্ট প্রমাণ কখনো পাওয়া যায়নি। ডিপ ওয়েবের আরও হাজার হাজার রহস্যের মধ্যে এটিও একটি রহস্য। পুরো উত্তর আমেরিকা মহাদেশে ট্রুইটার সংঘ নিষিদ্ধ। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমাদের পরবর্তী গল্পগুলির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন।